সেই ফ্যাশন দেশের কালচারটা নিয়ে কিন্তু আমরা চলছি। সিজনের যে জিনিসগুলি রয়ে গেছে, হ্যাঁ, গ্রীষ্ম বর্ষা শরতের যে প্রভাব বাংলাদেশের জনগণের মধ্যে আছে, এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে আমাদের কালচারের মধ্যে কিন্তু নিয়ে আসবে। এটা নিয়ে খুব একটা অরিড হবার কোনো কারণ আমি নেই। কথা প্রসঙ্গে আপনি যখন আসলেন যে আমাদের ইলেকট্রিক মিডিয়াতে প্রমোট করার অনেক ব্যাপার আছে, যেমন ইন্ডিয়ান চ্যানেল অনেক বেশি দেখা যায় বলে বিভিন্ন নামের বিভিন্ন শাড়ি, এবং ওই শাড়িটা একই সিজনে এক একটা ড্রামার নাম অনুযায়ী হয়তো শুধুমাত্র নাম পরিবর্তন করে নিচ্ছি। আমরা কিন্তু আমাদের দেশে, আমরা যেমন ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আর টিভি, এই যে আপনি মাত্র প্রমোট করার কথা বলেছেন যে বিভিন্ন আপনার সিজন গুলোকে, আমরা কিন্তু কিছুদিন আগে এই প্রথম বাংলাদেশে বর্ষা বরণ একটা অনুষ্ঠান করলাম যে বর্ষার ফ্যাশন কি হতে পারে। আমরা আপনার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আমাদের দেশের ছেলে মেয়েরা, এই যে আমাদের ষড়ঋতু, সেই ষড়ঋতুর কিন্তু প্রভাব থাকে আবহাওয়াগত ভাবে, সেটাতে কোন কাপড়টা পরতে পারে, এবং আমাদের দেশের যে বুটিক গুলো তাদেরকে কিন্তু আমরা ওখানে প্রমোট করেছি। আমার মনে হয় এইভাবে এই জিনিসগুলো রাইট, যে এটাই কিন্তু আসলে হেল্প করে আর কি, নিজেদের কৃষ্টি নিজেদের কালচারকে মানে গ্রহণ করা। সরকারের পলিসি, ইভেন আপনি খেয়াল করেন আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব আছে যে আমরা যদি আমাদের নিজের জিনিস নিয়ে অহংকার ফিল করি এবং আমরা যদি নিজেরা পড়া শুরু করি, তাহলে দেখা যাবে যেটা আসবে। বাট এর অর্থ এই না যে 100% আপনার লোকাল জিনিস না। আমাদের জেনারেশনের কথা চিন্তা করেন, এরা কিন্তু বাইরে ব্রট আপ হচ্ছে, বাইরে যাচ্ছে আসছে, এবং ওরাও কিন্তু বাইরের এই জিনিসগুলি কিন্তু একটা থাকবে, ইনফ্লুয়েন্স থাকবে। এখন ওটাকে কিভাবে আমরা ব্লেন্ড করতে পারি আমাদের কালচারের সাথে ওদের, যেটা ইন্ডিয়া চেষ্টা করছে, যেটা চায়না করে, সেই জায়গাটা কিন্তু আমাদের বোধহয় এখন একটু অ্যাটেনশন দেওয়ার সময় হয়ে আসছে। জি, আমরা আশা করি। ধন্যবাদ জনাব মহিউদ্দিন খান আলমগীর। এই কথা প্রসঙ্গে যেটা আসছিল, আমরা অনেক বেশি বাইরের দেশের পণ্যগুলোকে প্রমোট করে ফেলছি শুধুমাত্র সরকারের কিছু নীতি নির্ধারণের কারণে। কেন আমরা বিদেশি চ্যানেলগুলোকে এত বেশি প্রমোট করব, যেখানে আমার দেশ পার্শ্ববর্তী দেশে দেখা যায় না? আমার চ্যানেল দেখা গেলে পারে সেখানে হয়তো আমাদের দেশের কাপড়, আমাদের দেশের পণ্য ওখানে প্রমোট হতো, সেটা না হয়ে উল্টা হচ্ছে। তো এ ব্যাপারে আপনাদের কি? আমি অর্থনীতির ছাত্র, আমি বস্তুনিষ্ঠ হয়ে মনে করি এতে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা এখন বাংলাদেশে আমার হিসাব মতে ঈদের বাজার বা ঈদেরকে ঘিরে বাজার বাংলাদেশে প্রায় 1,50,000 কোটি টাকার মতো বাজার ঈদের সময় এই মাসটাকে ধরে যদি আমরা হিসাব করি বেচা কেনা হয়। তো এখানে এই যে বাজার, বিরাট বাজার বলতে পারেন, এই বাজারের খুব একটা বেশি অংশ বাড়ির থেকে আপনার পণ্য সামগ্রী হিসেবে আসে বলে আপনার বিবেচনা করার কোনো কারণ নেই। এই জন্যে যে আমরা অনেক ক্ষেত্রে যেটাকে বাইরের সামগ্রী মনে করি সেটা কিন্তু সামগ্রী নয়। যেমন ধরেন যেন পারভেজ সাহেব বলেছিলেন ফ্যাশনের কথা, ফ্যাশন এসেছে, ফ্যাশন আসে বোম্বেতে, কলকাতাতে, দিল্লিতে শাড়ি, কিংবা আপনার ধরেন এই মেয়েদের সালোয়ার কামিজ সম্পর্কিত যেসব পোশাক নতুন করে আসে, ছেলেদের আসে, এটা আমরা গ্রহণ করে লক্ষ্য করবেন ভালোভাবে যদি দেখেন এর অধিকাংশ কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। নাম হচ্ছে, হ্যাঁ এটা ওখানকার লেহেঙ্গা, বলা হচ্ছে এটা এখান থেকে এসেছে, ফ্যাশনটা এসেছে, কাপড়টা এখানে, আমাদের কারিগরও কিন্তু এখানে। এবং এও জেনে সুখী হবেন যে আমাদের অনেক কারিগর রাজস্থান বা অন্যান্য জায়গায়, যে বাংলাদেশের কারিগর ওখানকার আপনার শাড়ি কিংবা ধরেন এই যে পরিধেয় আপনার পণ্য সামগ্রী তৈরি করছে, এবং ওগুলি বাংলাদেশ কেন ভারতেও যাচ্ছে। এটা একদিক। আরেকটা দিক মনে রাখবেন, আমি মেঘালয় গিয়েছিলাম, অসম গিয়েছিলাম, ত্রিপুরা গিয়েছিলাম। এই যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, এই পার্শ্ববর্তী দেশে কিন্তু এই কাপড় চোপড় আমাদের এখান থেকে যাচ্ছে। আমরা বলছি ওদের ওখান থেকে আসছে, আমি তো মনে করি ওখানে আপনার কেন্দ্রীয় ভারতের যে কেন্দ্রভূমি আছে সেখান থেকে কাপড় খুব কমই যায়, আমাদের কাপড়, আমাদের এই আপনার পণ্য সামগ্রী। তো এই যে আপনার বাণিজ্যের লেনদেন, এবং এটাকে আমি বলবো যে এই যে শুল্কের যে দেয়াল আপনারা বিভিন্ন রাষ্ট্রকে ঘিরে আমরা গত শতাব্দী ধরে তৈরি করে এসেছি, এটা কিন্তু ভেঙে যাচ্ছে। এখন বাংলাদেশের গড় শুল্কের আর 22.5%, এককালে 300% ছিল, এখন নাই। আমাদের তথ্য প্রবাহ মুক্ত হয়ে গেছে, আমাদের প্রযুক্তি মুক্ত হয়ে গেছে, আমাদের অর্থের প্রবাহ এটাও প্রায় মুক্ত হয়ে গেছে। তো এখানে এই অবস্থায় এই গোলকায়িত পৃথিবীতে এটা ঘটবে, এটা এই ঘটার প্রক্রিয়ায় লক্ষ্য করবেন আমরা কিন্তু নিপুণ হয়েছি, আমরা কিন্তু বাজার দখল করেছি, আমাদের বাংলাদেশের কারিগরের মান কিন্তু বেশ উন্নত হয়েছে। বাংলাদেশ শাড়ি ভারতে রপ্তানি হচ্ছে, ভারতে আপনার সমাদৃত হচ্ছে, বাইরেও সমাদৃত হচ্ছে। তাহলে এখানে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। বাইরের পৃথিবী আমরা দ্বিতীয় পোশাক রপ্তানিকারক নিশ্চয়ই, এবং এই
ফলে আমরা বাংলাদেশও আমাদের পোশাকের বা আমাদের প্রয়োজনের, এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আশেপাশের অন্যান্য যে ভারতীয় রাজ্যগুলো আছে, ভারত আছে, এদের 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 চাহিদা আমরা অনেকাংশে লাভজনকভাবে মেটাতে সক্ষম হব। আমি এই প্রসঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে আমাদের লোকজন কিন্তু ইন্ডিয়াতে গিয়ে কাজ করছে, এটা কিন্তু সত্যি। আবার আমাদের দুর্ভাগ্য হলো আমাদের যে আমদানি, ইন্ডিয়া কিন্তু প্যাটেন্ট রাইট নিয়ে বসে আছে। বাংলাদেশের কিন্তু একটা সবসময় একটা ঐতিহ্য ছিল মসলিন নিয়ে, হ্যাঁ, যে কিন্তু আমরা এগুলো প্যাটেন্ট রাইট গুলো হারিয়ে ফেলছি। এগুলো আমরা কিন্তু হারিয়ে ফেলছি, এগুলো আমরা কিন্তু আমাদের অজান্তে আমরা ভুল করে ফেলতেছি। আমি মনে করি যে এই জায়গাগুলি আমাদের তাকানো উচিত। এটা না হলে আমরা কিছু কিছু জিনিস হয়তো এক্সপোর্ট করতে পারবো, বাট নিজস্ব যে রুটটা, সেই রুটটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। জি, এখানে বিবেচনীয় যে বিষয়টি আছে যে দেখুন, এটা কৃষি ক্ষেত্রে এবং আমাদের বস্ত্রশিল্প ক্ষেত্রে এইটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, জামাদানি বা অন্যান্য ক্ষেত্রে নিতে চেষ্টা করছি। আমরা আগে এই পেটেন্ট রাইট টাইট এগুলোর কথা চিন্তাও করতাম না, এখন কিন্তু চিন্তা করার সময় চলে এসেছে। এই কথাগুলো আমাদের অধিকার হিসাবে আপনার আন্তর্জাতিক যে বাণিজ্য সংস্থা বা আইটিও আছে, তার আওতায় আমাদের সকলের কাছে আমাদের সরকারের তরফ থেকে উপস্থাপিত করা প্রয়োজন বলে আমি মনে করি। এই ক্ষেত্রে যতটুকু প্রচেষ্টা প্রযোজিত করা ইচ্ছিত, ততটুকু প্রচেষ্টা কিন্তু আমরা এখন পর্যন্ত প্রযুক্ত করছি না। আন্তর্জাতিক বাণিজ্য পর্যায়ে ওই যে দুটো কথা বলা হয়, একটা হলো ট্রিমস, ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স, আর একটা হলো ট্রিপস, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টিস। এই দুই ক্ষেত্রে আমাদের এখানে উদ্ভাবিত যে প্রযুক্তি আছে, আমাদের এখানে যে কারিগরি জ্ঞান আছে, এগুলো রক্ষা করার জন্য ওই ট্রিপস বা ট্রিমসের আওতায় আন্তর্জাতিক যে আপনার বাণিজ্য সংস্থা আছে, সেখানে আমাদের রেজিস্ট্রিকরণ করা ঈপ্সিত প্রয়োজন। এবং সাথে সাথে এও আমি বলবো যে ক্ষেত্রে যে আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তাদের সাথেও কিন্তু আমাদের সংশ্লিষ্টতা স্থাপন করা এবং পোষণ করা প্রয়োজন। ইমিডিয়েট এটা নিয়ে কাজ করা এটা প্রয়োজন। নিয়ে ওই যেটা আমি বলছি, আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে, আমাদের যে আপনার রপ্তানি উন্নয়ন ব্যুরো আছে, এরা এবং বিদেশে আমাদের যে মিশনগুলো আছে, তাদের আপনার সোচ্চারিত হওয়া উচিত। এবং আমি মনে করি এক্ষেত্রে অন্যান্য যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, যেমন বিজিএমএ কিংবা বিটিএমএ, এই ধরনের যে প্রতিষ্ঠান, কিংবা আমাদের তাঁত শিল্প ক্ষেত্রে যে সব প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তারা এদের সাথে আসবেন, যোগাযোগ স্থাপন করবেন, সরকারের তরফ থেকে যোগাযোগ স্থাপন করা হবে, এবং এর ফলশ্রুতিতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কোন ক্ষেত্রে ট্রিমস বা ট্রিপস সম্পর্কিত প্রস্তাবে বলেই আমরা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায় নিয়ে যাব, সেটা স্থির করে এগিয়ে যেতে হবে এবং সত্তর এগিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ জনাব মনসুর। আমাদের দেশের কাপড়, আমাদের দেশের টেক্সটাইল যে কত উন্নত মানের, মাঝে মাঝে মার্কেটে গিয়ে না দেখলে বোঝা যায় না যে বাইরের কথা বলে অত্যন্ত নিম্নমানের কিছু জিনিস তারা ক্রেতাদের ধরিয়ে দিচ্ছে। এই যে ভোক্তা অধিকার, এগুলোর ব্যাপারে আপনি কি বলেন? না, এই ব্যাপারে আমার মনে হয় যে সামাজিক সচেতনতা এবং সরকারি উদ্যোগের প্রচন্ড ভাবে একটা জায়গা থাকা দরকার। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে, আমি যদি ঠকি, আমি কোথায় যাব? আমি নিজেও জানি না আমি কোথায় যাব। আমি একটু চিল্লাচিল্লি করতে পারি, হয়তো 10টা লোক জড়ো করে একটা প্রতিবাদ করতে পারি, তারপরে কিন্তু জিনিসটা শেষ হয়ে গেল, দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। তার কিন্তু আর কিছু হলো না। বিদেশে যেটা হয় যে ভোক্তাদের কিন্তু কিছু মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারগুলো বাংলাদেশে আইনে স্বীকৃত আছে, কিন্তু বাস্তবের কোনো প্রয়োগের ব্যবস্থা নাই। সেটা না করা পর্যন্ত এটা আমি ভোক্তার এই অধিকার প্রতিষ্ঠিত করা কোনো মতে সম্ভব হবে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস যেটা আপনি প্রথমে অ্যালুড করলেন, সেটা হচ্ছে ব্র্যান্ডিং ইস্যু। যে অবশ্যই বিক্রেতারা চাবে সুন্দরভাবে একটা জিনিসকে উপস্থাপন করতে, যেটাকে ইংলিশে বলা হয় ব্র্যান্ডিং। জি, ব্র্যান্ড ইস্যু নিয়ে আপনার সাথে আবার কথা বলবো।